জেরুজালেমে আবারও সহিংসতা, মুসলিম পরিবার উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত ম্যারাথনে পুলিশের হামলা, ধরপাকড়। নীতিমালা লঙ্ঘনের দায়ে 2 বছর ফেসবুকে নিষিদ্ধ ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, রাষ্ট্রনেতার ক্ষমতার উৎস জনগণ, মন্তব্য পুতিনের। 2 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্তের রেকর্ড ভারতে। ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে টিকার 2 ডোজ প্রয়োগ ব্যবধান কমাতে হবে বলছে ল্যান্সেট। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। আবার উত্তাল জেরুজালেম। অবরুদ্ধ ভূখণ্ড থেকে জোরপূর্বক মুসলিম পরিবারদের উৎখাতের প্রতিবাদে শুক্রবার ফিলিস্তিনিদের সাথে ম্যারাথনে অংশ নেন ইসরায়েলিরাও। কিন্তু শান্তিপূর্ণ এই আয়োজনেও হামলা চালায় ইসরায়েলি পুলিশ। আহত হয় 23 জন। নীতিমালা ভঙ্গের অজুহাতে আটকও করা হয় অনেককে। এ পরিস্থিতিতে ইসরায়েল হামাসের আলোচনায় মধ্যস্থতা করতে আগ্রহ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। জেরুজালেম থেকে মুসলিমদের উৎখাতের প্রতিবাদে শুক্রবার শেখ জাররা এবং সিলোয়ান এলাকায় ছিল ভিন্নধর্মী ম্যারাথন, যাতে ফিলিস্তিনিদের পাশাপাশি যোগ দেন বহু ইসরায়েলিও। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। হঠাৎই চালায় সাঁড়াশি অভিযান, ছোড়ে টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় অবরুদ্ধ এলাকাটি। একই দিন অঞ্চলটি সফররত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানায় সহমর্মিতা। ইসরায়েল হামাসের আলোচনায় মধ্যস্থতার আগ্রহ জানায় অনেকে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চায় আইসিআরসি। হামাস এবং ইসরায়েল উভয় পক্ষকে মধ্যস্থতার বিষয়টি জানিয়েছি, কারণ সহসা তারা কার্যকরী সমাধানে পৌঁছতে পারবে না। তাই বন্দি বিনিময়, মানবিক বিপর্যয় মোকাবেলা এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্যই মাঠ পর্যায়ে সক্রিয় আমরা। ইসরায়েলি কর্তৃপক্ষকে বারবারই দখলদারিত্ব বন্ধের তাগিদ দিচ্ছে UNRWA। আমাদের আহ্বান, শেখ জাররা এলাকায় যেন ফিলিস্তিনি মুসলিমদের অধিকার রক্ষা করা হয়। আন্তর্জাতিক আইন দখলদারি আচরণ এবং উচ্ছেদ অনুমোদন করে না। 13 এপ্রিল থেকে গোলযোগের শুরু। মূলত শেখ জাররা এলাকায় বসবাসরত ফিলিস্তিনি পরিবারগুলোকে উৎখাতে চলছিল অত্যাচার, নিপীড়ন, যা এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায়। বিপুল প্রাণহানি, ক্ষয়ক্ষতির পর অস্ত্রবিরতি কার্যকর হলেও আসেনি উল্লেখযোগ্য কোনো সমাধান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সাম্প্রতিক সহিংসতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার সংস্কারে একদল প্রকৌশলী এবং নির্মাণ সামগ্রী পাঠিয়েছে প্রতিবেশী দেশ মিশর। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় শুক্রবার পর্যন্ত কমপক্ষে 50টি ভারীযানকে রাফা ক্রসিং পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। টানা 11 দিনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন 250 শতাধিক ফিলিস্তিনি। প্রতিরোধে হামাস 4000-এর ওপর রকেট ছোড়ে, যাতে ইসরায়েলে মৃত্যুবরণ করেন কমপক্ষে 13 জন। পুরোপুরি ধসে পড়েছে 1500-এর মতো ঘরবাড়ির স্থাপনা। বাকি 1500 পুনরায় নির্মাণযোগ্য। প্রাথমিকভাবে সংস্কার এবং ত্রাণ বাবদ $50 কোটি বরাদ্দ করেছে মিশর। তারই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে সংস্কার। মিশরে আমাদের মূল ব্যবসা, কিন্তু যখনই গাজা উপত্যকার সংস্কারের প্রশ্ন এলো, সব টাকা পয়সা, নির্মাণ সামগ্রী আর ট্রাক বুলডোজার নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। ফিলিস্তিনি ভাইদের সহযোগিতায় এগিয়ে আসাটা দায়িত্ব শুধু মিশরীয়দের জন্যই নয়, গাজা ভূখণ্ড মুসলিমদের হৃদয়ে অনন্য স্থান দখল করে আছে। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত রোড ম্যাপ দিলে চিরবৈরী প্রতিবেশীর সাথে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তানও। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। জানান, উপত্যকার স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সীমারেখা লঙ্ঘন করেছে ভারত। তার সমাধানে পাকিস্তানের সাথে সংলাপে ফিরতে হবে দেশটিকে। ইমরান খান আরও বলেন, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নমনীয় অবস্থানে রয়েছে তার সরকার। সেটি বোঝাতে ইউরোপীয় ইউনিয়নের উদাহরণও দেন তিনি। বলেন, দারিদ্র্য দূরীকরণে জোটবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। 2019 সালের আগস্টে পুলওয়ামা ভারতীয় সামরিক বাহিনীর ওপর হামলার পর পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় মোদি সরকার। এরপরে নতুনভাবে শুরু হয় টানাপোড়েন।
Give us a roadmap that these are the steps. কাশ্মীর উপত্যকা নিয়ে ভারত একটি রোডম্যাপ দিলেও আলোচনায় বসা সম্ভব। তাদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে সরকার সেসব পুনরায় চিন্তা করব, কারণ ভারতের কর্মকাণ্ড আন্তর্জাতিক বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। ক্ষমতার প্রথম দিন থেকেই প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কারণ উপমহাদেশে যদি দারিদ্র্য বিমোচন করতে হয় তাহলে পারস্পরিক বাণিজ্যের বিকল্প নেই। The best way is to 2 বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীতিমালা লঙ্ঘনের দায়ে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ভবনে প্রাণঘাতী হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা, যা গত 7 জানুয়ারি থেকে কার্যকর হিসেবে গণ্য হচ্ছে। ক্যাপিটল হিলে উগ্রপন্থী সমর্থকদের হামলার পরই ফেসবুক টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। মে মাসে টুইটারে কর্তৃপক্ষ জানায় তাদের প্ল্যাটফর্মের সাবেক মার্কিন প্রেসিডেন্ট আজীবন নিষিদ্ধ থাকবেন। সম্প্রতি ফেসবুকের নিরপেক্ষ ওভারসাইট বোর্ডও বিষয়টি তদন্ত করে। তারই ধারাবাহিকতায় এলো সিদ্ধান্তটি। এছাড়া ভুয়া আপত্তিকর তথ্য ছড়ানোর জন্য প্ল্যাটফর্মটিকে ব্যবহার করা যাবে না, এমন নীতিমালাও গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হলে কিছু যায় আসে না। ট্রাম্পকে ফেসবুক কর্তৃপক্ষ 2 বছর নিষিদ্ধ ঘোষণার পর এ মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ছিল আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠক। সেখানে উপস্থাপক ফেসবুকের নতুন নীতিমালা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিষিদ্ধের ইস্যুতে কথা বলেন। রুশ রাষ্ট্রপ্রধানের দিকে প্রশ্ন ছুড়ে দেন, তাকেও যদি নীতিমালা ভঙ্গ বা অপব্যবহারের দায়ে নিষিদ্ধ করা হয় তাহলে প্রতিক্রিয়া কেমন হবে। পুতিনের উত্তর ছিল স্পষ্ট, জানান মার্কিন পার্লামেন্টে হামলার উস্কানি দেওয়াটা আসলেই গণতন্ত্রের উপর হামলা। মনে করিয়ে দেন কোন রাষ্ট্রনেতার ক্ষমতার উৎস সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং সে দেশের জনগণ এবং ভোটার। ক্যাপিটাল হিলের সহিংসতা ভালো কিছু বয়ে আনেনি, কিন্তু সেটার শাস্তি নিরূপণ করা রাশিয়ার দায়িত্ব নয়। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিষিদ্ধ করা হলে কিচ্ছু যায় আসে না, কারণ রুশদের সমর্থনই ক্ষমতায় থাকার জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘ 2 মাস পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ শনাক্ত দেখল ভারত। শুক্রবার 1,21,000-এর বেশি মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। নতুনভাবে বিস্তার ঘটানোর ক্ষেত্রে বর্তমানে শীর্ষে তামিলনাড়ু, এরপরে রয়েছে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ। দেশটির স্বাস্থ্য বিভাগের হিসেব অনুসারে এই 5 রাজ্যে দৈনিক সংক্রমণ শনাক্তের হার 66% মতো। পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় 5 ধাপ সোমবার থেকে লকডাউনের শিথিলা ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার। অন্যদিকে তামিলনাড়ু 14 জুন পর্যন্ত বাড়িয়েছে লকডাউনের সময়সীমা, কিছু ক্ষেত্রে শিথিল করল বিধিনিষেধ। অবশ্য কয়েকদিনের বিরতির পর দিনে আবারও 3,382 জনের মৃত্যু দেখেছে ভারত। ফলে দেশটিতে মোট প্রাণহানি 3,44,000 ছাড়ালো। ডেল্টা প্রজাতির করোনা ভাইরাস ঠেকাতে কমাতে হবে টিকার 2 ডোজ প্রয়োগের সময়ের ব্যবধান। জার্নাল ল্যান্সেটের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ভারতে ভ্যাকসিনের 2 ডোজের মধ্যকার ব্যবধান বাড়ানোর ঘোষণার পরপরই এই রিপোর্টে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। যদিও মোদি প্রশাসন শতভাগ টিকা সরবরাহ নিশ্চিতে বেশ আশাবাদী। টিকা এবং টিকা তৈরির কাঁচামাল আমদানির বিষয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে। ভারতে মহামারীর সেকেন্ড ওয়েভের দাপটে কিছুটা লাগাম টানা সম্ভব হলেও টিকা ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। সম্প্রতি কোভিশিল্ডের 2 ডোজ টিকা প্রয়োগের ব্যবধান 6 থেকে 8 সপ্তাহের বদলে 12 থেকে 16 সপ্তাহ করা হয়েছে। টিকার ঘাটতি সামাল দিতেই এমন পদক্ষেপ, এই ধারণার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমন সময় প্রকাশিত হলো ল্যান্সেটের প্রতিবেদন, যাতে বলা হয় ডেল্টা প্রজাতির বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরিতে ব্যবধান কমাতে হবে 2 ডোজের মধ্যে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি অবশ্য জানিয়েছেন, টিকা সরবরাহ নির্বিঘ্ন রাখতে যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের সাথে আলোচনা চলছে। একই সাথে অভ্যন্তরীণ প্রতিষ্ঠানে উৎপাদনের লক্ষ্যে কাঁচামাল আনতেও চলছে চেষ্টা। সরকার টিকা সংগ্রহের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের সাথে আলোচনা করছি, আলাদাভাবে মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, যাতে কাঁচামাল এনে ভারতেই উৎপাদন করা যায়। আমরা অভ্যন্তরীণ কর্মসূচিকেই বেশি গুরুত্ব দিচ্ছি, তাই বিদেশে রপ্তানির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রথম ডোজ টিকা প্রয়োগের দিক থেকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার কথাও জানিয়েছে ভারত। দেশটির 17 কোটি 20 লাখ মানুষ পেয়েছে অন্তত 1 ডোজ ভ্যাকসিন, যেখানে যুক্তরাষ্ট্রে প্রয়োগ হয়েছে 16 কোটি 90 লাখ মানুষের উপর। অবশ্য মোট জনসংখ্যার অনুপাতে অনেকটাই এগিয়ে মার্কিন মুলুক। ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ভারত।
হ্যাঁ, এটা অবশ্যই বিশেষ একটি অর্জন। ভারতে এরই মধ্যে প্রয়োগ হচ্ছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভির টিকা। চলতি বছরই প্রয়োগ শুরু হতে পারে আরও 6টি প্রতিষ্ঠানের ভ্যাকসিন। কোভিশিল্ডের পাশাপাশি মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের তত্ত্বাবধানে কোভোভ্যাক্স নামে একটি টিকা উৎপাদন করছে পুনের সিরাম ইনস্টিটিউট। এছাড়া বিভিন্ন বিদেশি সংস্থার সাথে জোট বেঁধে করোনা টিকা তৈরির পথে এগুচ্ছে আরও কিছু ভারতীয় প্রতিষ্ঠান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে যুক্তরাজ্যে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য ফাইজার এবং বায়োএনটেকের টিকার অনুমোদন দিল দেশটির ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। শুক্রবার আসে এ ঘোষণা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রিটেনের ভ্যাকসিন ও ইমিউনাইজেশন বিষয়ক যৌথ কমিটি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে এরই মধ্যে এই বয়সীদের উপর করোনা ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে। ব্রিটেনের ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য উপাত্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। তবে উন্নত দেশগুলোর এমন সিদ্ধান্তে বিশ্বের অন্য দেশগুলোর ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর টিকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কোভ্যাক্স কর্মসূচির আওতায় টিকা অনুদানে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারী ছড়ানোর দায়ে চীনের $10 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া উচিত যুক্তরাষ্ট্র ও বিশ্বকে। শুক্রবার এই মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ভাইরাসের কারণ বিশ্বজুড়ে যে ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় নিতে হবে চীনকে। দাবি করেন, এখন সবাই বুঝতে পারছে উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। এমনকি শত্রুরাও স্বীকার করেছেন ভাইরাসের উৎপত্তি নিয়ে ট্রাম্পের ধারণা সত্যি ছিল। উহানের গবেষণার যুক্তরাষ্ট্র দীর্ঘদিন অনুদান দেয় বলেও সমালোচনা করেন ট্রাম্প। বলেন, 2014 সালে বারাক ওবামার শাসনামলে এ অর্থ নেওয়া হয়, যা ট্রাম্প ক্ষমতায় এলে বন্ধ হয়। মার্কিন রোগতত্ত্ব ও সংক্রামক বিভাগের প্রধান ডক্টর অ্যান্থনি ফাউচির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডোনাল্ড ট্রাম্প। 113 দিন সাগরে ভাসার পর ইঞ্জিন বিকল হওয়ায় ইন্দোনেশিয়ার আচে উপকূলে ভিড়ল রোহিঙ্গা বোঝাই নৌকা। ভুক্তভোগীদের জবানবন্দি লিপিবদ্ধ করেছে স্থানীয় পুলিশ। তাদের বক্তব্য, গত 11 ফেব্রুয়ারি কক্সবাজারের ক্যাম্প থেকে অবৈধ উপায়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয় নৌযানটি। সে সময় 90 জন রোহিঙ্গা ছিলেন। যাত্রার 4 দিনের মধ্যেই ভেঙে যায় ইঞ্জিন। ভারতীয় কোস্টগার্ড বিপদগ্রস্ত নৌযানটির সহযোগিতায় এগিয়ে গেলে 9 জনকে মৃত অবস্থায় দেখতে পায়। খাবার, ওষুধ, প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা দিলেও নিজ ভূখণ্ডে নোঙ্গর করতে দেয়নি নৌকাটিকে। বাংলাদেশও জীবিত 81 জনকে পুনরায় গ্রহণে আপত্তি জানায়। বরাবরই রাশিয়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার মাধ্যমে দুদেশের ক্ষতিগ্রস্ত সম্পর্কের উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবো। আমার মনে হয় নিজেদের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা উচিত। কৌশলগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক দ্বন্দ্ব, সন্ত্রাসবাদ মোকাবেলার পাশাপাশি মহামারী ও জলবায়ু সংকটের মতো বিষয়গুলো আলোচনার এজেন্ডা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে মরু এলাকায় কোটি কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে চীন। দেশটির গোবি মরুভূমি ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় হাজার হাজার একর জমিতে শুরু হয়েছে গাছ রোপণ। প্রতি বছর মার্চ এপ্রিলে ভয়াবহ ধূলিঝড় থেকে রাজধানী বেইজিংকে রক্ষার অংশ হিসেবেই এমন পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। যতদূর চোখ যায় ধুধু মরুভূমি। মঙ্গোলিয়া থেকে চীনের উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত এই মরুভূমিতে মানুষের বসবাস থাকলেও নেই সবুজের কোনো চিহ্ন। এবার রুক্ষ মরুর শত শত মাইল জুড়ে কোটি কোটি গাছ লাগানো শুরু করেছে চীন। প্রতি বছর মার্চ এবং এপ্রিলে ধূলিঝড়ের মুখে পড়ে চীন। গোবি এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় মরু থেকে উড়ে আসা ধুলায় আচ্ছন্ন হয় হাজার মাইল দূরের রাজধানী বেইজিং। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে রক্ষায় এবার রুক্ষ এলাকায় সবুজের বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ চীন সরকারের। যদিও তাদের দাবি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বনায়ন কার্যক্রম। এখানে আগে কখনো একটা ঘাসও জন্মায়নি, শুধু বালির টিলা ছিল।
ঝড় আসলে গোটা এলাকা বালিতে ঢেকে যায়। এর প্রভাবে রাস্তাঘাট, ফসলি জমি সব বালির নিচে চলে যায়। বহুদিন ধরে সংঘাত করে যাচ্ছি এই বালির সাথে। আমার মা তো বলতো, যখন এসব এলাকায় গাছ লাগানো হবে ঠিক তখনই শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। এখন এটাই আমার একমাত্র লক্ষ্য। গত বছর খরায় বহু ভেড়া মারা গেছে। শুধু আমার না, অনেকেরই এই অবস্থা হয়েছে, কারণ গত বছরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত এক ফোঁটা বৃষ্টিও পড়েনি এখানে। বহু বছর ধরে মরুভূমি এবং জলাভূমিকে কৃষি জমিতে রূপান্তরে কাজ করছে বেইজিং। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে গাছ লাগানোর পাশাপাশি কমাতে হবে কার্বন নিঃসরণ। মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই বছর বছর মরু অঞ্চলটিতে ধূলিঝড় হয়। চরম উষ্ণ তাপমাত্রা, অনাবৃষ্টি আর খরার কারণে এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। শুধু গাছ লাগিয়েই এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে না। বিপর্যয় ঠেকাতে কার্বন নিঃসরণ কমাতে হবে। 2025 সালের মধ্যে চীনে বনভূমি 23 থেকে 24.1% বাড়াতে হাজার হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। তীব্র বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। বৃহস্পতিবার থেকে টানা ভারী বৃষ্টিতে প্লাবিত অন্তত 6টি জেলা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, বেশ কিছু জায়গায় হয়েছে ভূমিধস। বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। তলিয়ে গেছে ফসলের জমি, রাস্তাঘাট। বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত 5,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। এখনও চলছে উদ্ধার তৎপরতা। চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 500 বাড়ি। যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন। শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোয় হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন এক নারী। এ সময় নিরাপত্তা বাহিনীর গাড়ির সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। তাতে 2টি যানেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে নিহত হন 2 নিরাপত্তা সদস্য সহ ওই নারী চালক। ঘটনা তদন্ত করছে ক্যালিফোর্নিয়া পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গকারী ওই নারী মাদক বা নেশাজাতীয় পানি গ্রহণ করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে গিয়ে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনীতে। কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। যুক্তরাষ্ট্রে যাত্রীর খ্যাপাটে আচরণে উড়োজাহাজের গতিপথ পাল্টাতে বাধ্য হলেন পাইলট। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে থেকে নাশভিলগামী উড়োযান জরুরি অবতরণ করে নিউ মেক্সিকোয়। কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজে থাকা ওই যাত্রী হঠাৎ উন্মাদের মতো আচরণ করতে থাকেন। জুতা ছাড়াই বিমানে ঘুরে বেড়াচ্ছিলেন। থামানোর জন্য বারবারই চিৎকার করছিলেন তিনি। এক পর্যায়ে ককপিট ভেঙে জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে বিমানের ক্রু এবং অন্যান্য যাত্রীদের সহযোগিতায় তাকে আটকানো সম্ভব হয়েছে। এরপরই বিমানটি আলবুকার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামানো হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। কাঁদায় আটকা পড়া 4টি বন্য হাতিকে উদ্ধার করল রাখাইনবাসী। মানবতার নজির উঠে আসে রয়টার্সের ক্যামেরায়। ক্ষয়ক্ষতির ভয়ে সাধারণত হাতির পালকে এড়িয়ে চলেন মিয়ানমারের গ্রামবাসীরা। কিন্তু জলধার থেকে কোনোভাবেই যখন প্রাণীগুলো উঠতে পারছিল না, তখন মাটি কেটে ওঠার পথ তৈরি করেন স্থানীয় লোকজন। এরপরই সারি সারি বেঁধে হাতিগুলো উঠে আসে। সবগুলো প্রাণী উদ্ধার পাবার পর উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সবাই। মানবতা এবং বন্য প্রাণী সংরক্ষণের চিন্তা থেকে এই উদ্ধার কাজ চালিয়েছেন তারা। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।